এবার আমরা যে আলোচনাটায় আসব সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতবার ভোটে জিতেছেন, বিধানসভা ভোটে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তিনি কতবার জিতেছেন। গত 15 বছরে বোধহয় আমরা এই প্রশ্নটা কেউ তুলিনি। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 11-তেও কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। একজন ক্যাপ্টেন তিনি যদি এভাবে ভোটের ময়দানে লড়াই থেকে বেরিয়ে যান বা হেরে যান, তাহলে হিসেবটা কোথায় গিয়ে দাঁড়ায়? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন আইপিএস এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রসূন ব্যানার্জি। প্রসূনদা, আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 11 থেকে 2026 এই যে ভোট, আমরা এটা আলোচনা করছিলাম, আপনি এই পয়েন্টটা প্রথম তুললেন যে সত্যিই আমরা বোধহয় হিসেব করে দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে 11 থেকে 2026 কতবার জিতেছেন আর কতবার হেরেছেন। একটু যদি হিসেবটা বলেন আর কি। 11তে মোস্ট প্রবাবলি বাই ইলেকশন জিতেছিলেন গভর্নমেন্ট আসার পরে। 16তে উনি জিতেছিলেন ভবানীপুর থেকে। 21-এ হেরে যান নন্দীগ্রাম, বাই ইলেকশন জেতেন আবার। 26-এ হেরে গেলেন, বাই ইলেকশন যেতেন, মানে লড়েননি। তার মানে দেখা গেল যে উনি একবার মানে বিধানসভা নির্বাচনে একবার সরাসরি নির্বাচনে জিতে তিনি শপথ নিয়েছিলেন। অনলি 16। আমরা সত্যি এই হিসেবটা কিন্তু এতদিন করিনি। আমাদের সব কিছুই মাথায় রাখা দরকার। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার মানে বলা হয় যে এ টিম ইজ অলওয়েজ অ্যাজ গুড অ্যাজ দ্য ক্যাপ্টেন। আপনার মানে টিমকে খেলতে গেলে ক্যাপ্টেনকে পারফর্ম করতে হবে। তাহলে ক্যাপ্টেন কি মাটি ছেড়ে মাটি কামড়ে পড়ে থাকছেন না 11 থেকে? তিনি কি বারবার করে পিছ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? আমি এটাই বুঝতে পারলাম না যে মানে এটা আমার কাছে একটা খুব মানে অদ্ভুত মানে এনিগমা বলতে পারেন, একটা অদ্ভুত প্রশ্ন যে ওনার মাপের একজন নেত্রী, এবং আমরা সকলেই এটা মনে করে মানে বলতাম যে ওনার মুখ দেখেই ভোটটা হয়। এখন এটা রিয়েলিস্টিক্যালি যদি বলেন, আমি যদি বলি আপনার মুখ দেখে ভোট হয়েছে, আপনি ধরো একজন আইকনিক ফিগার, আপনার মুখ দেখে ভোট হয়েছে, ভালো কথা। আপনার মুখ দেখে 80টা কেন্দ্রে সবাই জিতেছে, খুব ভালো কথা। তাহলে আপনার মুখ দেখেই বাকি 214টা কেন্দ্রে হেরেছে। প্রার্থী তো সবটাতে আপনিই ছিলেন, বাকি প্রার্থীরা তো কেউ প্রার্থী নয়। সব 294টাতেই আপনি বলেছেন আপনিই প্রার্থী। 80টায় আপনার মুখ জিতেছে, 214টায় আপনার মুখকে লোকে ভোট দেয়নি। মানে আপনার স্ট্রাইক রেট কোথায় গিয়ে দাঁড়ালো? তাহলে আপনার মুখটাকে খুব অ্যাকসেপ্টেবল হলো পশ্চিমবঙ্গের কাছে। কিন্তু একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এতগুলো হারের কারণ কি? উনি কি তাহলে বাংলার মানুষের পালস বুঝতে পারছেন না? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারেননি যে তার গ্রহণযোগ্যতা আদৌ নেই? আমার যেটা মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্য পলিটিশিয়ান ট্রিমেন্ডাস। মানে ওনার মানে পলিটিক্যাল অ্যাকুমেন্ট, শার্পনেস নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে 2026 এবং 2021, দেখুন 11র জয়ের পিছনে ওনার সব থেকে বড় ভূমিকা ছিল। মানে এটা 11র বাই ইলেকশন জেতাটাকে আমি স্টিল বলবো যে ওটা পুরো ভিক্টরিটাই ওনার। 11তে উনি ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুটা আপনি বলতে পারেন যদি আরও কেউ কন্ট্রিবিউট করে থাকেন তাদের মধ্যে, তার মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী সেই সমাজের দলে ছিলেন শুভেন্দু অধিকারী, মদন মিত্র ছিলেন, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায় ওয়াজ এ বিগ ফ্যাক্টর। মানে এই 3-4 জন তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের 2011-র ভিক্টরির মেন স্ট্রাকচার, যারা ভর করে মুকুল, মদন, পার্থ, এই 3 জনকে এক সারিতে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বলতেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী। অবশ্যই, মানে না হলে সম্ভবই ছিল না। কিন্তু মানুষ কৃতিত্ব ওনাকে দিয়েছিল, এবং এই যাদের নাম আমরা বললাম তারাও কেউ কিন্তু কৃতিত্ব দাবি করেনি। তারা বলেছিল না কৃতিত্ব ওনার, কিন্তু উচিত ছিল তাদের কৃতিত্বগুলোকেও অ্যাকসেপ্ট করা যে আপনার ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপটা একজনই জেতে, হ্যাঁ মানে কিন্তু ঠিক আছে আপনার ওয়ার্ল্ড কাপে ফাইনালে স্পেন জিতবে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি বাকিদেরও আপনি দিন। পেড্রি ভালো খেলেছে বা এরা ভালো খেলেছে, আপনি যদি বলেন আমি একাই জিতিয়েছি, এটা তো হয় না। তো সুতরাং প্রথমে তাও বলবো যে 2011 বাই অ্যান্ড লার্জ ওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায়'s ভিক্টরি। 2016তে সিপিএম ভার্সেস তৃণমূল হয়েছিল। আমার কখনোই মনে হয়নি সিপিএমের কোনো রিয়েলিস্টিক সম্ভাবনা থাকে।
ও এখনও মোটামুটি 68 জমি নীতি নিয়ে পড়ে থাকা একটা দল, একবার বেরিয়ে গেছে, মোটামুটি ফেসবুকে থাকবে, এর বেশি আমার কিছু মনে হয়নি, এখনও মনে হয়নি, আজও মনে হয়নি। একবার সিপিএম আউট হয়ে গেছে, লোকে বলে তৃণমূল একবার ক্ষমতাতে হয়ে গেলে নাকি ফিরবে না, ওকে বলেছিল। সিপিএমও ফিরবে না। আর তৃণমূল নয় রেজিমেন্টেড ছিল না, আমাদের নয়, ঠিক আছে, অনেক দোষ ত্রুটি ছিল। সিপিএম তো প্রচণ্ড ক্লাস করে, পার্টি ক্লাস করে, ভোট পার্সেন্টেজ মোটামুটি 9টার কাছে চলে এসেছিলো। তো ওগুলো সিপিএমকে নিয়ে আলোচনা কম করাই ভালো। যেটা হলো সেটা হচ্ছে 2019-এর লোকসভা রেজাল্টটাকে না আমরা ভালোভাবে মানে হালকাভাবে নিলাম। তখন বিজেপি যে সার্চটা দেখালো, আসন সংখ্যা এক ধাক্কায় অনেক এক ধাক্কায় পার্সেন্টেজ বাড়লো, আমরা কোথাওটাকে ইগনোর করে কিছু নয়। এই যে একটা অ্যাটিটিউড চলে এসেছিলো আমাদের মধ্যে, নেতৃত্বের মধ্যে, ও কিছু নয়, এটা বিরাট ব্যাপার। এবং 2020 সালে অফকোর্স এই পুরো সিস্টেমের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ উইনার্স বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যখন দল ছাড়লেন তখন দলের যে ক্ষতি হলো, তাতে কি হলো না, আইপ্যাক নামক একটি সংস্থা তার টেক ওভার করলে, এটা ওয়েল নোন স্টোরি। একটা কথা একটু বলুন, এমন কিছু কি ঘটেছিল সেই সময়? বোধহয় আপনি তৃণমূলে যোগদান করেননি, আপনি 24-এর জাস্ট ভোটের আগে জয়েন করেছিলেন, কিন্তু নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ ছিল বা শুনেওছেন। এমন কিছু কি দলের মধ্যে হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসটা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন? অফকোর্স উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাধ্য করেছিলেন? এক্স্যাক্টলি ওটা দলের মধ্যে না থাকে বলা যায় না, কিন্তু যেটুকু আমি মানে বুঝতে পারছিলাম সেটা হচ্ছে উনি ওই ম্যাপের নেতা। মানে আপনি যদি বলেন বিটুইন সিঙ্গুর আর নন্দীগ্রাম, আমি সবসময় বলে নন্দীগ্রামকে আমি পুরো ভিক্টরির পিছনে যদি আমি 100-তে 85 দিই, সিঙ্গুরকে 15 দেবো। সিঙ্গুর, হ্যাঁ, সিঙ্গুরে না কিছু, সিঙ্গুর একটা জমি ঘিরে বসে থাকা ছাড়া কিছু হয়নি, আপনাকে বলছি। নন্দীগ্রাম ওয়াজ মাচ মোর কমপ্লিকেটেড। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমান মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠের বিরুদ্ধে লড়াই সিঙ্গেল হ্যান্ডেডলি সেটাকে ট্যাকেল করেছিলেন। অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে সভা করেছেন, কিন্তু ওইভাবে মানে ওটা আসতো না। নন্দীগ্রাম ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ বেঙ্গলস হিস্ট্রি। আমি বলছি সিঙ্গুর নয়, তারও আগে, সিঙ্গুরের আগে নন্দীগ্রাম, নন্দীগ্রামের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। এবার ন্যাচারালি আপনি যদি টিমের মেন ম্যাচ উইনার হন, আপনি তো সেই কৃতিত্ব বা সেই সম্মান দাবি করবেন দলে। আপনি একটা সিপিএম গভর্নমেন্টকে ফেলে দিয়েছেন, লক্ষণ শেঠকে হারিয়ে দিয়েছেন, তো অফকোর্স আপনি সেই লেভেলের, আপনি তো তাকে, আপনি সেই ট্রিটমেন্ট পাবেন। তো সেইটা যদি উনি নিশ্চয়ই পেলেন না। এবং তারপরে উঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বেসিক্যালি পলিটিক্সে ওনার উচিত ছিল আরও কিছুদিন মানে ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ করা, না করে সোজা ডাক্তার হয়ে গেলেন, সুপার স্পেশালিস্ট, বা সোজাসুজি একদম কর্পোরেট সিইও হয়ে গেলেন। ফলে যারা লড়াই করে দলকে ক্ষমতায় আনলো, এবং তার মধ্যে যারা মেরিটোরিয়াস, সবাই তো লড়াই অনেকেই করতে পারে, লড়াই আপনিও করতে পারি, কিন্তু আমরা ওই লেভেলে যেতে পারবো না। ওই জন্য একটা আলাদাই পলিটিক্যাল লেভেল লাগে। সেই লেভেলের পলিটিশিয়ান যখন দেখবেন যে তাকে তার দলের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, তখন ডেফিনেটলি তিনি বেরিয়ে যাবেন। সেটাই হলো, আমাদের উচিত ছিল তাকে সম্মান দিয়ে দলে রাখা। আজকে তিনি দলে থাকলে এই দলের এরকম অবস্থা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজকে নন্দীগ্রামেও হাঁটতে হতো না, ভবানীপুরে নিজের কেন্দ্রেও হাঁটতে হতো না। আমাকে